আজকে আমাদের সঙ্গে আছেন রুদ্রনীল, যাকে আমরা অভিনেতা হিসেবে প্রথমে চিনতাম, কিন্তু এখন তার আরো এক পরিচয় আছে, রাজনীতিবিদ। আচ্ছা, আগে আমি শিল্পী রুদ্রনীলের কাছে আসি। গৃহপ্রবেশ চলছে, মানে শুটিং চলছে? শুটিং শেষ হয়ে গেছে, এখন ডাবিং এর ধাপটাতে আমরা এসেছি। এই কদিনের মধ্যেই ডাবিং শুরু হবে, মে মাসে। আমাদের শ্রদ্ধেয় পরিচালক প্রয়াত ঋতুপর্ণ ঘোষের জন্মদিনের আশপাশেই আমাদের রিলিজ করবার কথা, কারণ এই সিনেমাটি পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সবার খুব প্রিয়, অত্যন্ত গুণী একজন সঙ্গীত পরিচালক, আমার স্টার লাইফ বন্ধুও বটে তিনি। তো সেখানে কৌশিক গাঙ্গুলি, শুভশ্রী, আমি, জিতু কামাল এবং সৈনী সেনগুপ্ত, মঞ্চের একজন দাপুটে অভিনেত্রী, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস, তারা রয়েছেন। একটা বাড়ির গল্প, যে বাড়ির মধ্যে প্রত্যেকটা মানে বাঙালির মধ্যেই, আমরা যে যেখানে আলাদা হয়ে থাকি না কেন, কোথাও একটা একান্নবর্তী পরিবার, একটু একসঙ্গে থাকার চিন্তা, তারপর বিভাজিত হয়েছি যে কোনো সমস্যায় বা কারণে, যে বর্তমান অবস্থায় আসি না কেন, আমাদের মনের মধ্যে কোথাও সেই আবেগগুলো কাজ করে। তার সঙ্গে সঙ্গে কাজ করে বর্তমান অস্থির সময়টা এসে কিভাবে আমরা নিজেদের মধ্যে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখবো বা নতুন সম্পর্ক তৈরি করব। আগে একটা জীবন যাপন ছিল আমাদের, যেখানে এমন ধরনের বেশ কিছু সম্পর্ক ছিল যেগুলো আমরা নানা রকম নাম দিতাম। আবার বেশ কিছু সম্পর্ক ছিল যা কালে বা সময়ের ডাকে সেগুলো মুছে গেছে। যেমন আমি মনে করতে পারি যে আমাদের মায়েরা যখন সেই সময় নারী পুরুষের এত কি বলা যাবে, স্বতঃস্ফূর্ত মেলামেশার অবকাশ ছিল না, তখন কিন্তু মেয়েদের সঙ্গে মেয়েদের একটা বন্ধুত্ব স্পেশাল ছিল। সেক্ষেত্রে আমার মায়েরা তার মায়েদের বন্ধুদের একটা সম্পর্ক পাতাতেন ফাগ বলে, ফয়াকা গ। এটা যেমন আবিরের আর একটা পরিপূরক নামই হচ্ছে ফাগ, ফয়াকা গ। তো সেই সম্পর্কটা এখন দেখতে পাওয়া যায় না, তার এখন সম্পর্কে অন্যরকম নাম এসেছে। তাই তেমনি সময়ের সঙ্গে সঙ্গে এমন কিছু সম্পর্ক তৈরি হয়েছে যেগুলো আগে ছিল না, বা তৈরি হতে চায় যেগুলো আগে ছিল না, সেটা সময়ের ডাক। তো সেই সবটাই কিন্তু ধরা পড়বে এখানে অত্যন্ত বাঙালিয়ানায়, যেটা ঋতুপর্ণ ঘোষের এক অসাধারণ চলন ছিল। তো সেটাই দেখতে পাবো মে মাসে মুক্তির কথা। মোটামুটি আর কি। হ্যাঁ, কারণ শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষকেই ট্রিবিউট দেওয়া, এটা আর কি, সেটার দিকে তাকিয়ে রয়েছে। আর তারপর পুজোর আশপাশ করেই আমার আর পরমব্রতর হাওয়া বদল পার্ট 2, আবার হাওয়া বদল, যার নাম অসম্ভব জনপ্রিয় হয়েছিল। হাওয়া বদল সিনেমাটি, এটা 2011-তে বোধহয় রিলিজ করেছিল, 11-12। তারপর এই আবার আসতে চলেছে, ফলত এটা নিয়ে একটা অদ্ভুত উদ্দীপনা রয়েছে। আমি পরমব্রত, রাইমা, পরমেরই পরিচালনা, শুটিংটা লন্ডনে হয়েছে। সঙ্গত কারণে সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে বন্ধুত্বের গল্প, আর বন্ধুত্বের বয়স হয় না, তো সেটা দেখবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা সিনেমা রয়েছে, এটা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সমস্ত টিম তাদের বানানো, প্রায় বিনা পারিশ্রমিকেই আমরা কাজ করেছি এমন একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম, সেটাও আসতে চলেছেন। আনুষঙ্গিক দু একটা বিষয়ে 2-1 টাকা খরচ ছাড়া কেউ কোনো পারিশ্রমিকই নেননি। পাল্প ফিকশন, সেটার নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস। আচ্ছা, তো সেটা কি, সেটা দেখা যাবে। এই আর কি, এই ধরনের সিনেমায় আপাতত রয়েছে, বাকিগুলোর কথা চলছে, দেখা যাক। আর ওটিটিতে কিছু? ওটিটিতে
কথা হয়ে রয়েছে, শুরু হওয়ারই ছিল, একটু পিছিয়েছে। সম্ভবত এই মাসের শেষে, ফেব্রুয়ারি মাসের শেষেই সেই ডেটগুলো জানতে পারবো। মানে যেহেতু আমার আহ, আহ, শুধু তো এটা জীবিকা নয়, এটা অন্য একটা ভালোবাসা। মানে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ আমি হয়ে উঠেছি এই কাজটার জন্য, এই কাজটা জানি বলে। রাজনীতি সচেতন তো যে কোনো মানুষই আমার রাজ্যে। একদম। আহ, এবং সব থেকে বড় কথা হচ্ছে, একজন ব্যবসায়ী রাজনীতি করবেন, চাকরিজীবী রাজনীতি করবেন, রাজনীতির আলোচনা করবেন, ছাত্ররা করবে। আর কেউ কেউ যেন একটা ভুল কথা বলেন, শিল্পীরা কেন, তারা পশ্চিমবঙ্গের ইতিহাস জানেন না। পুরনো ইতিহাসের কথা বাদ দিচ্ছি, আধুনিক ইতিহাসটাই জানেন না, যে পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য, সেই ক্ষেত্রে যখন শাসকের আস্ফালন শুধুমাত্র শোষণ করাতেই চলে আসে, সেই সময় সমাজকে জাগ্রত করা বা কমিউনিকেট করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেন শিল্প এবং সংস্কৃতি এবং পড়াশোনাকে স্নেহ করা, সম্মান করা এই পশ্চিমবঙ্গ। এবং তাই জনগণকে কমিউনিকেট করবার ক্ষেত্রে বরাবরই, সেটা যে আমলই হোক না কেন, এমনকি ইংরেজ আমলেও, ইংরেজ শাসনেও কিন্তু শিল্পী, লেখক, কবি, অধ্যাপক, লয়ার্স, তারাই গিয়ে এসে কন্ট্রিবিউট করেছিলেন। রাজনীতিটা পারিবারিক সূত্রেই কেউ করে যাবেন, এটা একটা ব্যবসা, তা তো নয়। আমার জীবিকা যাই হোক না কেন, পলিটিক্যালি কনসাস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, আমাদের কথা যারা শুনছেন, আমি বিশ্বাস করি তাদের মধ্যে 90 জন মানুষ রয়েছেন যারা অন্য জীবিকায় রয়েছেন, কিন্তু সময় পেলেই নিজের ড্রয়িং রুমে বা অন্যের বাড়িতে বা আড্ডায় বা চায়ের টেবিলে শুধুমাত্র ইলেকশনে গিয়ে এলেন নয়, তারা অন্য সময়তেও রাজনীতি নিয়ে আলোচনা করেন, যা বোধ করি অন্য রাজ্যে সারাক্ষণ এটা হয় না। মানে আমাদের এখানে গৃহবধূরাও ইনফ্যাক্ট অবশ্যই, তার কারণ হচ্ছে যে দেখুন, পলিটিক্যালি পশ্চিমবঙ্গ কনসিয়াস চিরকাল ছিল বলেই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সম্পৃক্ত করে তুলতে, গড়ে তুলতে পরিচালনার ভূমিকা নিয়েছিল প্রথমেই কিন্তু অবিভক্ত বাংলার লোকজন, বাংলা শিল্পী, অধ্যাপকেরা, বৈজ্ঞানিকরাও ছিলেন। আজকে এই যে আমরা বলি, আমাদের দেশের ধরুন দুটো গান, জাতীয় সঙ্গীত, রাষ্ট্রগান, যাই বলুন আপনি, সেটা বন্দে মাতরম বা জনগণমন, যাই বলুন না, কার লেখা? যখন নজরুল বলেন যে কারারই লৌহ কপাট, সেটা একটা রাজনৈতিক আন্দোলনকে দম দিয়ে দেয়, তো বিরাট এনার্জি দেয়। একটা ছবি আঁকা, একটা গান, একটা কবিতা, এই যে মানুষ রাত জাগলো, তাতে গানগুলোতে জুড়ে রেখে দিয়েছিল। যারা নেমেছেন তারা নিরপেক্ষ রাজনৈতিক মানুষ, কিন্তু অরাজনৈতিক কেউ নন। তারা একটা রাজনৈতিক সিস্টেমে, তৈরি সিস্টেমের, আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিস্টেমটা মানুষই তৈরি করেছেন, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য রাজনৈতিকভাবে নেমেছিলেন। হ্যাঁ, তারা কোনো রাজনৈতিক দলের হয়তো একনিষ্ঠ রাজনৈতিক কর্মী নয়, কিন্তু মানে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলে তাদের বায়াসনেস নেই, তাই তারা মতামত পাল্টান। তাই পশ্চিমবঙ্গে এই মানুষই বারবার মতামত পাল্টেছেন বলে এক একবার কখনো তিরঙ্গা সরকার, কখনো লাল সরকার, কখনো সবুজ সরকার, 2019-এর পর থেকে হাফ গেরুয়ার ইঙ্গিত মানুষই দিয়ে দিচ্ছেন। কে পাল্টাচ্ছেন? মানুষই। তারা প্রত্যেকেই আনবায়াসড পলিটিক্যালি কনসাস, তারা প্রত্যেকেই পলিটিক্যাল। মানুষ যখন ভোট দেয়, তো রাজনৈতিক দলেই ভোট দিচ্ছে। শুধু কি সেই দিনই তিনি রাজনৈতিক বোতাম টিপছেন? আগে না ম্যাডাম, তারা অত্যন্ত রাজনৈতিক, কিন্তু নিরপেক্ষ রাজনৈতিক। আমরা যারা কেউ কেউ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি, তারা বা সমর্থন পাল্টাই, ঠিক তেমনই কিন্তু মানুষও পাল্টান। এবার কোন রাজনৈতিক দল তার মুখে যে কথাগুলো বলে, তার মুখে যে আদর্শ আর মানুষের জন্য কথাগুলো বলে, সে যদি যখন নিজের আদর্শে নিজে রাখতে গিয়ে হারিয়ে ফেলে, যাকে আমি আমার রাজনৈতিক বা দেশের শত্রু বলছি, যে আমার কর্মীকে খুন করছে, তার সঙ্গে যখনই আমি হাত মিলিয়ে দিচ্ছি, আমি সেই দিনই আদর্শচ্যুত হয়ে গেছি। এবার তারা যখন রাজনৈতিক আদর্শের কথা বলে, তখন তো মানুষ হাসবেই, তখন তাদের সঙ্গে কেউ থেকে যান, কেউ বেরিয়ে চলে আসেন। তো
আর আমাদের দেশে আইনি ভাবে এটা সিদ্ধ। তো এবার হয়টা কি, কিছু কিছু রাজনৈতিক দলে শুধুমাত্র জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে যিনি সমাজ ছাড়া নিজেরটুকু শুধু বোঝেন, তো ফলত তিনি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যখন কাউকে প্রার্থী করা হয়, কোন অভিনেতা অভিনেত্রী শিল্পীকে, তিনি যখন কোনো বেফাঁস কথা বলে ফেলেন, সেটা সেই রাজনৈতিক দলের দায়। তাকে দিয়ে বাকি শিল্পীরা যে সামাজিক ভাবে অচৈতন্য, জানেন না, চেতন নেই, এই ভাবনাটা অত্যন্ত ভুল। এবং তার উদাহরণ সামনে রয়েছে যে বাকি অনেক যুক্তিবাদী মানুষ রয়েছেন। আচ্ছা, তাহলে তো এই সন্দীপ ঘোষ ডাক্তার ছিল আরজি করে, তাহলে বাকি ডাক্তাররা কি তাই? আমার মনে হয় মানুষের আলোচনা করবার ক্ষেত্রে সাবজেক্ট দরকার। অনেকের অনেক সময় কাটে না, তখন তারা এই ধরনের আলোচনা করে নিখাদ আনন্দ পান, আর কিছু না। আরজিকর প্রসঙ্গে যখন ঢুকেইছে, তখন আরজিকর নিয়ে রাজনীতিক রুদ্রনীলের কি এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, আরজি করে যে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে এবং সঞ্জয় রায় ছাড়া বহু ব্যক্তি আগে এবং পরে জড়িয়েছেন, তা সবাই জানে। দুটো পতিতালয় ঘুরে মাঝরাতে 3টের সময় পুলিশের ফোনে সঞ্জয় এসে পৌঁছয় আরজি করে। তাকে ডাকা হয়েছে যে আপনি কেন ডাকলেন ওকে? একটা 4তলা বিল্ডিং এর কোন ঘরে ভোরবেলা 3টে 3:30 একটি ডাক্তার মেয়ে ঘুমোচ্ছে, 100টা ঘরের মধ্যে অন্ধকারে অনায়াসে সিকিউরিটি আর বাধা এড়িয়ে একজন অনায়াসে ঢুকে পড়লেন এবং চট করে 100টা ঘরের মধ্যে সেই ঘরে ঢুকে গেলেন? এ হতে পারে, তাই না? এবং সেখানে জুনিয়র ডাক্তাররা, যারা আমার মৃতা বোন অভয়া বা তিলোত্তমার বন্ধু, যাদের একসঙ্গে খাবার খেলেন, যারা ডিউটি করছিলেন, যারা সিনিয়র ডাক্তার, যারা স্বাস্থ্য বিভাগের লোকজন, যারা স্বাস্থ্য বিভাগের কর্মচারী, একটা শক্ত সামর্থ্য লোককে মারা হলো, একজন তো মারেনি। এবং ঘটনা বলছে যে অ্যান্টিমর্টমের পর এই ঘটনা ঘটেছে সঞ্জয়ের দ্বারা, মানে তাকে আগে অত্যাচার করে মারা হয়েছে, তারপর সঞ্জয়কে ডাকা হয়েছে। সঞ্জয় এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ একজন পার্ট, কিন্তু তিনি সর্বেসর্বা নন। তো এটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে এই পার্টিকুলার আন্দোলনটা। জুনিয়র ডাক্তাররা যে করবার চেষ্টা করেছিলেন তার মধ্যে প্রাথমিক দিকে অনেস্টি ছিল, কিন্তু তারপর মৃতপ্রায় সিপিএম মানুষের আশীর্বাদে, যারা 34 বছর রাজত্ব করবার পর এমন একটা দিন আসবে যেখানে সাম্যবাদের ঝড় উঠবে, মানুষ সাম্যবাদের থালায় রূপোর ভাত দিয়ে সোনার ডাল মেখে খাবে, শ্রমিক কারখানার মালিক হবে, এই বলে কারখানাগুলোকে বন্ধ করে শিল্প তাড়িয়ে ঠিক যেভাবে নিজেরা নিশ্চিহ্ন হয়ে গেছে, একদিন ভালো দিন আসবে আসবে বলতে বলতে 34 বছরের বাবা দাদু ছেলে সবাই দেখলো সোনার দিন আর এলো না, তাই তারা দলমত নির্বিশেষে মতামত চেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এনেছিলেন। হাল খারাপ হয়েছে তাতে আরো, কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার সেই সিপিআইএম তাদের এই কলেজগুলোতে যে জুনিয়র ডাক্তাররা সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই বা এসইউসিআই এর ছাত্র সংগঠন বাম এআইডিএস বা নকশালিস নিষিদ্ধ ছাত্র সংগঠন, যা আমার দেশে নিষিদ্ধ, এই বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন বামেরা যাতে এই কলেজগুলো, মেডিকেল কলেজগুলো থেকে এই অশান্তির আবহাওয়ায় তৃণমূলকে কোণঠাসা করে যাতে বাম এবং অতি বামেরা ছাত্র ইউনিয়ন দখল করতে পারে, তাই এই জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে কিছু চ্যানেলেরও সাহায্য নেওয়া হয়েছে। তাই অনেস্ট নিরপেক্ষ জুনিয়র ডাক্তারদের লিডার না বানিয়ে এই বাম ছাত্র নেতাদেরই জনদারদি জুনিয়র ডাক্তার হিসেবে তুলে ধরা হয়েছে, যা তারা সত্যই নাকি অভিনয়, এ তো মানুষ উত্তর দেবে। প্রসঙ্গ কোথায়? এই সন্দীপ ঘোষ, যাদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তার কয়েকজন এমন এমন মাইকে ভাষণ দিয়ে আজকে জননেতা হয়ে উঠেছেন,
তাদের প্রতি আমার স্নেহ রইল, কিন্তু তারা 7 বছরের ধরে জানতেন যে এই সন্দীপ কিভাবে হসপিটালে অবৈধ অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা চালায়, বেআইনি ওষুধের ব্যবসা চালায়, শাসক দলকে অন্যায়ভাবে কি করে হেল্প করে, কি করে অত্যাচার চালায়, কি করে পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেয়। সবাই জানতেন এই বিপ্লবী নব সূর্য ওই ছাত্র নেতারা একদিনও প্রতিবাদ করেছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম। তাদের প্রতিবাদী এবং সৎ হয়ে উঠতে তাদেরই বন্ধুর লাশ লাগলো। এবং সব থেকে বড় কথা, যেভাবে পোস্টমর্টম হয়েছে মেডিকেলি অবৈধ উপায়ে বিকেল 4টের পর, এবং ওই সন্দীপ ঘোষের নির্দেশে নিয়ন্ত্রণে চলা ওই হাসপাতালেই আরজি করে, যা অত্যন্ত অন্যায়। সেখানে এই জুনিয়র ডাক্তার যারা ভাষণবাজি করে নেতা হয়েছেন তাদেরই সমর্থনের সই ছিল। তাহলে তারা তাদের বন্ধুর মৃত্যুর পক্ষে ছিলেন না বিপক্ষে? মানুষের প্রশ্ন। দ্বিতীয়বার পোস্টমর্টম যাতে না ঘটানো যায়, সেখানে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং নিজে বয়ান দিয়ে বলেছেন পুলিশ দিয়ে বাবা মায়ের কথা না শুনে এলাকার কাউন্সিলর, তৃণমূলের এবং এমএলএ কে দিয়ে তড়িঘড়ি যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টম করে ওই দেহে কতজনের অত্যাচার ছিল, কিভাবে মারা হয়েছিল, আর কিছুই যাতে পোস্টমর্টমে বেরিয়ে আসতে না পারে, বাবা মায়ের কথা না শুনে যেভাবে তড়িঘড়ি দেহ তারা জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। সেই দেহ যখন হাসপাতাল থেকে বার করা হচ্ছিল, কারা কারা বাধা দিয়েছিল নাম বলে দিই। সিপিআইএম এর মীনাক্ষী, এখানে বলেই শেষ হবে না, তার সঙ্গে সঙ্গে বিজেপির সজল ঘোষ, কৌস্তব বাগচি এবং অগ্নিমিত্রা পাল। কিন্তু এই জুনিয়র ডাক্তাররা তারা একজনও কেউ বাধা দিয়েছিলেন? আজ্ঞে না, না, না। যারা এই মৃত্যুকে কেন্দ্র করে এতটাই কান্নাকাটি করেছেন যে জাতির জনকের মতো জনপ্রিয় হয়ে উঠেছেন এবং প্রচুর মানুষ তাদের বিশ্বাস করছিলেন। কিন্তু মজার কথা হলো, যখন এরা এই বাম এবং অতিবামেরা হঠাৎ করে ঠিক করলেন বিজেপিকে দেখলেই আমরা গো ব্যাক বলবো, যে অন্যায়ের বিরুদ্ধে দল মত একত্রিত হয়ে প্রতিবাদ করা উচিত, সেখানেই তারা এই তৃণমূলকে বাঁচাবার জন্য একবারও মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যার বিফলতায় এই ঘটনা ঘটেছে, তার পদত্যাগ একবারও চাইলেন না এই সিপিএম এবং বাকিরা। অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের এই গেম ছিল এবং বিজেপিকে দেখে তারা গো ব্যাক বললেন। শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন জাস্টিস, তার সঙ্গে আমি ছিলাম, একসঙ্গে দেখতে গেছিলাম জুনিয়র ডাক্তাররা যে দাবি করছে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে যাওয়ার, বিনীত গোয়েল দেখা করছে না, তারা বেচারা রাস্তায় বসে রয়েছে। অভিজিৎ বাবু আর আমি একটা কাজ থেকে ফিরছিলাম, আমাকে বললেন যে ছেলে মেয়েগুলোর সঙ্গে দেখা করছে না, এতটা অন্যায় করছে, বেচারা খাওয়া দাওয়া করছে, জল পাচ্ছে, তো রুদ্রনীল একটু দেখতে যাবে। আমরা দূর থেকে অন্ধকারে একদম ধর্না শেষে যেখানে গার্ড রেল দেওয়া, রেলিং, তার পেছনে একটু ঢুকে দাঁড়িয়েছিলাম। মৃতপ্রায় সিপিএম কে কবর থেকে ধুলো ঝেড়ে বাঁচিয়ে তোলবার যে দায়িত্ব এই বাম এবং অতিবাম 4-5 জন ছাত্র নেতা নিয়েছিল, তাতেই তারা অধিকাংশ নিরপেক্ষ জুনিয়র ডাক্তারদের অসম্মান করলেন। তাদের কে কিছু মিডিয়া বা চ্যানেল সেই নিরপেক্ষ সত্যিকারের জুনিয়র ডাক্তারদের মতামত নিলেন না, যারা একমাত্র এই কলেজগুলোতে অভয়া বা তিলোত্তমার বিচারের থেকে বেশি সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই বা এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও বা নকশালির ছাত্র সংগঠনকে কায়েম করতে চায় তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি কে ছুঁড়ে ফেলে। সেই আন্দোলনকারী যে নেতারা, তাদের নিরপেক্ষ নেতা হিসেবে আমাদের বেশ কিছু বড় মিডিয়া তুলে ধরে হিরো বানিয়ে দিলেন। মানুষ সেটা বুঝতে পেরে গেল যে সিপিআইএম ইয়ে আজাদি ঝুটা হ্যায়, এই দেশের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেন না, যে সিপিএম স্বাধীনতা দিবসে 15ই আগস্টের পতাকাই তোলে না,
তারা নিরপেক্ষ সাজতে গিয়ে যে জাতীয় পতাকাকে জেহাদি শক্তির মতোই, কেন আমাদের জেহাদি শক্তিরা বন্দে মাতারাম গান গায় না, আমার দেশেরই নাগরিক বলে, বের করে দেওয়া উচিত ওই দেশ থেকে তাদের। আমি এই দেশেই থাকবো আর আমি বন্দে মাতারাম গাইব না, এ হতে পারে না। এটা দেশ বিরোধী মানসিকতাকে প্রশ্রয় দেওয়া। যদি আমরা ভদ্রলোক সেজে চুপ করে থাকি তাহলে এই অন্যায় বা ভুল জেহাদি শক্তিকে আমরা প্রশ্রয় দিচ্ছি। ঠিক তেমনই একটা মৌলবাদী শক্তি হচ্ছে এই বামপন্থীরা, যারা স্বাধীনতা স্বীকার করে না, স্বাধীনতা দিবস পালন করে না, এই দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান করে না। তারা আন্দোলনটাকে নিরপেক্ষ করে বন্ধ হয়ে যাওয়া সিপিএম এর পার্টি অফিস থেকে বিভিন্ন বুড়ো বুড়ি বার করে কাঁধে ওই দেশের সম্মানের পতাকাকে ভণ্ডামির অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য কাঁধে তুলে নিলেন। সেদিনই পশ্চিমবঙ্গের মানুষ ছিচি করে উঠল এবং তারা বুঝতে পারলো এই ডাক্তারি আন্দোলনটাকে সিপিএম 12টা বাজিয়ে দিল। এবার আরজি করের যে সঞ্জয় কে প্রথমে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ, তার বিরুদ্ধে গিয়ে কিন্তু মানুষ চেয়েছিল সিবিআই তদন্ত হোক। তার কারণ আমার এখানকার মানুষের ধারণা ছিল যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করছে, এটা একজনের কাজ হতে পারে না, যেটা আপনিও বললেন। কিন্তু সেই সিবিআইও কিন্তু সঞ্জয়ের বিরুদ্ধেই শুধু চার্জশিট দিল, সেটা কি? আচ্ছা, মানে আর কাউকে তো তদন্তের মধ্যে খুঁজে পাওয়া গেল নাই, ধরে নিচ্ছি আমি এখন পর্যন্ত। না, আমি এরকম ভাববো কেন? এখন পর্যন্ত না, আমি ভাববো কেন? এই ভাবনাগুলো না আমাদের আবেগের ভাবনা। কোর্টে তো আবেগ কাজ করে না, তথ্য প্রমাণ কাজ করে। দেখুন, প্রথম 4 দিনে প্রাথমিক তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে পুলিশ, সবাই জানে। শুধুমাত্র সঞ্জয়ের পক্ষে কিছু প্রমাণ রেখে দিয়ে বাকি প্রমাণকে মুছে দিয়েছে, তা সবাই জানে। তারপর এসেছে সিবিআই হাইকোর্টের নির্দেশে। মানুষ চাইলেই সব হয় না। কিন্তু মানুষ, বাবা মা চেয়েছিলেন অভয়া তিলোত্তমার, তাই কোর্ট আমার দেশের নিয়ম অনুযায়ী সিবিআই ছাড়া কাকে দেবে? এবার সেই সিবিআই হাতের কাছে ঘর মুছে দেওয়ার পর আপনি বলছেন কি কি রয়েছে জোগাড় করুন। এবার তারা খুঁজে পেতে যতটুকু জোগাড় করেছেন সেই তথ্য দিয়েছেন, বাকি কাজ কিন্তু এখনো তাদের শেষ হয়নি, এটা মাথায় রাখতে হবে। এবং যেখানে সরকার, রাজ্য সরকার ক্রিমিনালদের বাঁচাচ্ছে, আইএস আইপিএস দের ব্রেনকে কাজে লাগিয়ে, সেখানে সিবিআই কে অনেক বেশি স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে গেম খেলতে হচ্ছে। এ দুর্ভাগ্যের ঘটনা যে আমার দেশের আইপিএসরা তারা নবান্ন থেকে ঘোষণা করে অবিকার বিরূপাক্ষ নাকি ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট। মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গের জনগণ। এমন আইপিএস তাদের উর্দি বিক্রি করে পশ্চিমবঙ্গে ছাড়া অন্য কোন দেশে গণতন্ত্রের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে কাজ করে না। তো তাই এহেন মারাত্মক বুদ্ধিমান আইপিএস বা আইএস, যাদের দ্বারা গণতন্ত্রের হত্যাকারী তৃণমূল তার সরকার ভোট লুট করে, ইলেকশন পদ্ধতিকে ম্যানিপুলেট করে ক্ষমতা ধরে রেখেছে এবং ক্রিমিনালদের বাঁচাচ্ছে, তার বিরুদ্ধে সিবিআই কে চলতে গেলে দুপা ইচ্ছা করে এগোতে হবে আর পিছোতে হবে। এবং আপনার আমার এটা দেখে অনেক নেগেটিভ চিন্তা মাথায় আসবে। আপনার মনে হবে আচ্ছা তাহলে সিবিআইও তো এটা করলো না। লোয়ার কোর্টের জজের 1 লাইনের বিচার আমরা শুনেছি যে মৃত্যুদণ্ড নয়, কারণ তিনি বুঝতে পেরেছেন এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর আগে পরে লোক রয়েছে। সঞ্জয় যদি ফাঁসি হয়ে যায় তো তাহলে তার মুখ বন্ধ হয়ে যাবে, যা মুখ্যমন্ত্রী আগে থেকে চাইছিলেন প্রথম থেকে। তো সেই জন্য তিনি তার 171 পাতার যে রিপোর্ট রয়েছে, যেটা আমরা কেউই পড়িনি, সেটা না পড়ে অল্পবিদ্যা ভয়ঙ্করীর মতো নানান কথা বলছি। সেখানে যেমন এই তদন্তে কাদের কাদের জেরা করা উচিত এখনো পর্যন্ত হয়নি, কি ভাবে ক্যাজুয়ালি পুলিশ তথ্য প্রমাণ কালেক্ট করেছে এবং ভেজাল ভাবে যা খুশি তাই লিখেছে, সেটা তিনি উল্লেখ করেছেন। এবং সিবিআই এর ক্ষেত্রেও গাফিলতি কি রয়েছে সেটাও উল্লেখ আছে। আর সেই রিপোর্ট চলে গেছে হাইকোর্টে।
এবার হাইকোর্টে কাউকে ছাড়া হবে না। আমরা চাই, দেখুন এই যে রাজ্য সরকারি যারা কর্মচারী তারা সবাইকে শাসক দল তৃণমূলের সমর্থক? আগে না, 60 জন তো নয় 100 জনের মধ্যে। যারা ডিএ পাননি, চিরকাল ধর্নায় বসে আছেন, আন্দোলনে বসে আছেন, যাদের চাকরি বাকরি চুরি হয়ে গেছে, যারা প্রমোশন পাননি, 5 জন রাজ্য সরকারি কর্মচারীদের কাজ একজনকে করতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের খেলা মেলায় টাকা ছড়িয়ে টাকা নেই বলে নিয়োগ করতে পাচ্ছেন না। কিন্তু তারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, তারা কি শাসক দলের পক্ষে? আগে না। এই যে পুলিশরা তথ্য প্রমাণ লোপাট করছে, আপনার চুরি হয়েছে আপনাকেই অ্যারেস্ট করা হচ্ছে, ক্রিমিনালকে স্যালুট ঠোকা হচ্ছে, সেই পুলিশ কি তৃণমূলের পক্ষে? আগে না, তিনি বিপক্ষে, কিন্তু তার ট্রান্সফার জড়িয়ে রয়েছে। তেমনি সিবিআই তে যারা চাকরি করছেন তারা সবই কি বিজেপির লোক নাকি? একটুখানি ভেবে দেখবেন। তাই তারাও সবাই যে সঠিক কাজ বিরাট করে ফেলেছেন এ কথা আমি হলফ করে বলতে পারি না। কিন্তু আমরা চাই সঞ্জয় রায় ছাড়া প্রত্যেকটা জড়িয়ে থাকা লোকের শাস্তি হোক। এখান থেকে স্বাস্থ্য সচিব, পুলিশের কমিশনার, এমনকি পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী কারুরই বাঁচা উচিত নয় যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি। এইবার বল হাইকোর্টে রয়েছে, তিনি ঘেঁটি ধরে সিবিআই হোক পুলিশ হোক তাদেরকে জিজ্ঞাসা করবেন। যে প্রশ্ন আমি তুলছি যে সঞ্জয় রায়কে অত রাত্রিবেলা কে কেন ডেকে পাঠালো, সেই নামটা তো রয়েছে। সঞ্জয় রায় কি করে ওই ঘর খুঁজে পেল, সেই জিজ্ঞাসা তো বাকি রয়েছে। সিসিটিভি ক্যামেরায় শুধু সঞ্জয় যাচ্ছে একটা দিকে এইটুকু দেখানো হয়েছে, ওই ঘরে সঞ্জয় ঢুকছে সেটা কি দেখানো হয়েছে? না। বাকি সিসিটিভি ফুটেজ কোথায়, সেটা সিবিআই হোক আর পুলিশ হোক কৈফিয়ত দিতে হবে। ওইখান দিয়ে আর কেউ গেছে, সেই ফুটেজ কই? সঞ্জয় রায় তো রাজ্য সরকারের জেলে প্রথম থেকেই ছিল তত্ত্বাবধানে। তারপরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে একবার 25টা উকিল আর একবার 35টা উকিল কাদের কাদের বাঁচাবার জন্য নিয়োগ করেছিল। এই প্রশ্নের উত্তর তো হাইকোর্টে চুলচেরা বিচারে বেরিয়ে আসবে। বিচার একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে থানার এফআইআর থেকে শুরু করে যেখানে ভুল এফআইআর, দেরিতে এফআইআর, উইলফুল রেপ বলে বিকৃত এফআইআর, অভিজিৎ মন্ডল এমনি এমনি করেনি, ওপর মহলের নির্দেশ ছাড়া, এ একটা বাচ্চা ছেলেও জানে। তো তাই অপেক্ষাটা বিষম বস্তু এবং সেটা আমাদের করতেই হবে। আমাদের আবেগ বলছে কালকেই শাস্তি হয়ে যাক। দেখুন, সুপ্রিম কোর্ট কিন্তু ডাক্তারদের নিরাপত্তার জন্য, নজরদারি করবার জন্য শতপ্রণোদিত মামলাটা নিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে কিনা বা সঠিক তদন্ত করছে কিনা তার জন্য নজরদারি করবার জন্য বসে রয়েছেন। আর সেখানে জুনিয়র ডাক্তারদের পক্ষেও উকিল রয়েছে, সেখানে অভয়া বা তিলোত্তমাদের পক্ষেও উকিল রয়েছে, যদিও সেই উকিলদের বড্ড বেশি সিপিএম ঘেঁষা দেখতে পাওয়া যায়। যেমন এর আগের উকিল ছিলেন সিপিআইএম নেতা, হিন্দুত্বের বিরোধিতা করা, প্রকাশ্যে রাস্তায় গরুর মাংস খাওয়া ধনী মানুষ এবং পণ্ডিত কমরেড বিকাশ ভট্টাচার্য, যাকে এরা নিজেরাই সরিয়ে দেয়। কেন কে জানে? ওখানে গিয়ে হয়তো শুয়োরের মাংস খেয়ে ফেলেছিলেন কিনা কে জানে, জানি না। কিন্তু তারপর দিল্লির সিপিআইএম এর আরেক নেত্রী বৃন্দা কারাতের ঘনিষ্ঠা বৃন্দা গ্রোভারকে, কমরেড, তাকে আবার লয়ার করেন এই অভয়া বা তিলোত্তমার বাবা মা, যার প্রতি তারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এইভাবে অসন্তুষ্টি প্রকাশ করে তো লাভ নেই। আপনার লয়ার যখন, আপনি পছন্দ করুন আর না করুন, বিকাশ ভট্টাচার্যকে আপনি খুঁজে জোগাড় করেছিলেন, কমরেড বিকাশ ভট্টাচার্যকে। হয়তো আপনাদের মানসিক অবস্থা ঠিক ছিল না, এই সময় হয়তো কেউ বুঝে দিয়েছিল, তারা কারা আপনাদের বলতে হবে। আর যদি সিবিআই কোন রকম তদন্তে গাফিলতি করে থাকে
সেটা বলবার জন্য তো সুপ্রিম কোর্টের দরজা খোলা ছিল। তখন জুনিয়র ডাক্তারদের লয়াররা কিছু বলেননি কেন? তখন অভয়া তিলোত্তমার লয়াররা তারা চুপ করেছিলেন কেন? বাজারে কথা বলে তো লাভ নেই, যে ঘরটায় বললে সমস্যার সমাধান হবে আমি যদি সেখানে না বলি তাহলে এটা তো আমার গাফিলতি। কিন্তু আমার মনে হয় যে সেই কথা নিশ্চয়ই প্রমাণ সহকারে বলতে হবে। গাফিলতি যেই করুক, তিনি পুলিশ হোক, তিনি সিবিআই হোক, যেই হোক, তাদের কড়া ঘাড় ধাক্কা খেতে হবে সুপ্রিম কোর্টের থেকে। আর এই বিষয়ে আবেগে যদি অভয়া এবং তিলোত্তমার বাবা মা যদি কোনো কথা বলে থাকেন, যদি সেই কথায় কারুর খারাপও লেগে থাকে, আমার মনে হয় যার খারাপ লেগেছে তার বোধহয় মানবিকতায় ঘাটতি আছে। কারণ সব থেকে বড় ক্ষতি হয়েছে, তরতাজা প্রাণ গেছে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে। বাবা মা তার সন্তান হারিয়েছেন, তাই তারা যা বলছেন তা চুপ করে শুনে যাওয়া উচিত, মেনে নেওয়া উচিত। তারা চান হয়তো চোখের সামনে এই পাষণ্ডদের ফাঁসি দেখতে, যারা এই ঘৃণ্য অপরাধ করেছেন, কিন্তু সেটা চাইলেও আমার দেশের আইন তো তা বলে না। তাই আবেগের ক্ষেত্রে আমাদের মনও এটা চাইতে পারে, আমরা এই দাবি সমর্থন করতে পারি, কিন্তু বাস্তবে তো এটা হওয়ার নয়। কিন্তু আমরা জানি সুপ্রিম কোর্ট শেষ কথা বলবেন, তার উপরে আমরা চায়ের দোকানে, পাড়ায় বা টেলিভিশন চ্যানেলে বাজার গরম করতে পারি। আমাদের ক্ষমতা ঘোড়ার ডিম। তথ্য প্রমাণের ভিত্তিতে, যুক্তিতে যে ঘটনা শুধু সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং পৃথিবীকে আলোড়িত করেছিল, সেই ঘটনা থেকে কেউই চালাকি করে মুক্তি পেয়ে যাবেন না। তাই লোয়ার কোর্ট বিচারের একটা প্রথম ধাপ। তাই এতটা যন্ত্রণা পাওয়ার কিচ্ছু নেই। লোয়ার কোর্টে বোধহয় চাইছিলেন যে মামলাটা তড়িঘড়ি হাইকোর্টে যাক, যদি না সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলাটাকে নিজে আগেই টেনে নিতেন, তাহলে এতদিনে হাইকোর্ট হয়ে গিয়ে সঞ্জয়ের সঙ্গে আরো 5-6টা লোক বা তার থেকে বেশি লোকও হতে পারে, নাহলে এই ঘটনা ঘটতে পারে না। প্রশাসনিক সহায়তায় তথ্য প্রমাণ লোপাট এবং একজনকেই দোষী করবার ক্ষেত্রে পুরো বন্দোবস্ত করা হয়েছে, এবং সেখানে প্রশাসনের কর্তা ব্যক্তি, সর্বোচ্চ লোকেরা না জড়ালে এটা হয় না, এ সবাই জানে। আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি আর জানি বিচার মিলবে। যদি না বিচার মেলে সঠিক, তো তাহলে এই দেশে আইন ব্যবস্থা কিন্তু বিরাট বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। তা সম্মানীয় সুপ্রিম কোর্ট অবশ্যই জানে আমাদের থেকে বেশি। ততদিন আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে অপেক্ষা করতে হবে, এটা তো আমাদের কাজ। আমরা তো কোনো জেহাদি শক্তির মতো নেই, ববি হাকিমের মতো বলবো। তিনি তো বলেছিলেন প্রকাশ্যে, আমরা প্রতিবাদ করিনি কেন? বাঙালি হিন্দু সমস্যা কি জানেন? আমরা ভদ্র। এই ভদ্রতামি করতে করতে আমার রাজ্যে 1946-এ 4,500 হিন্দুকে মুসলিম লীগ কেন পূর্ব পাকিস্তানে যাবি না, হিন্দু অভিজাত বাঙালি বলে 4,500 হিন্দুকে কেটে কুচলো। গোপাল পাঁঠা না থাকলে আপনি আমি হয়তো আমরাও থাকতে পারতাম না, বা পূর্ব পাকিস্তানের বাসিন্দা হতাম সেদিন। এখন আমাদের প্রধানমন্ত্রীর নাম হতো ডক্টর ইউনুস, আমরা ডিম কিনছি 1200 টাকায়। যাদের জন্য হয়নি, আমরা সেই বাঙালি আত্মবিস্মৃত, স্বার্থপর, মিথ্যাচারী সেই বাঙালি যে গোপাল পাঁঠার নাম, গোপাল মুখোপাধ্যায়ের নাম আমরা মুখে আনি না। 2005 সালে ভদ্রলোক মারা গেছেন, যার নাম সিপিআইএম, তারা যেহেতু ওই সোহরাওয়ার্দীর যেখান থেকে আক্রমণ করা শুরু হয়েছিল হিন্দুদের, সেই জনসভায় বামপন্থীরা উপস্থিত ছিলেন। কংগ্রেসীরা ইতিহাস বইতে ছাপেনি, সিপিআইএম ছাপেনি, তৃণমূল তো ছাপবেই না। তারা কি ছাপবে? পার্থ চট্টোপাধ্যায় জীবনী পড়ায়, নন্দীগ্রাম আন্দোলন না সিঙ্গুর আন্দোলনে। যাকে তো আমরা বদমাইশ, আমরা আত্মবিস্মৃত, স্বার্থপর, আমরা খালি এই মাও জেনে গেল না তো সরস্বতী পুজো যেভাবে বন্ধ করা হলো, বাঙালি হিন্দু ঝাঁপিয়ে পড়া উচিত ছিল না? ঝাঁপাইনি।
এইটা জেহাদি শক্তিরা জানে। যারা মুসলমান পড়াশোনা করা লোকজন, যারা এই দেশের পক্ষে, যারা ভারতীয়তার পক্ষে, রাষ্ট্রকে ভালোবাসে, যারা পাকিস্তানের পক্ষে স্লোগান দেয় না, যারা 1947-এ দেশ ভাগ করার পরে মুসলমানদের আলাদা দেশ চাই বলে যখন পাকিস্তান তৈরি হয়ে সবাই চলে গেছিল, নাপাক বা অপবিত্র বলে ভারতবর্ষকে, হিন্দুরা তো আলাদা দেশ চায়নি। যারা এই দেশে চলে গেছিল, যে মুসলমানেরা যারা আমাদের সঙ্গে ব্রিটিশ তাড়াতে লড়াই করেছিল, আমরা তাদের সম্মান করি, তারা আমাদের সম্মান করে, তারা এই দেশকে সম্মান করে। সেই শিক্ষিত সচেতন মুসলমানেরা এই উগ্র মুসলিম মৌলবাদ যা পাকিস্তানে, বাংলাদেশে এবং ববি হাকিমদের মতো বেশ কিছু লোকজনের মুখ দিয়ে বেরিয়ে আসছে, ইনশাল্লাহ আধা বাংলা জলদ উর্দু বলেগা, মানেটা কি? সেই ভাষণ শুনে আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে সাংবাদিক হয়ে প্রশ্ন করেননি কেন? কেন তিনি বলেছিলেন ইনশাল্লাহ ऐसा दिन आएगा हाथ में मोमबत्ती लेके we want justice बोलना नहीं पड़ेगा, हम लोग खुद জাস্টিস देंगे? এটা কিসের কথা? এটা উগ্র মুসলিম মৌলবাদে, যেখানে সারিয়া আইন মেনে আপনার পক্ষে অভিযোগ, আপনি কোনো উকিল রাখতে পারবেন না, বিচারক বলবে স্যার তানসে জুদা করো, আপনার মুন্ডু কেটে পড়ে যাবে। সেই বিচারের পক্ষে কথা বলেছিলেন ববি হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রশ্রয় দেন, তাই অ্যারেস্ট করেননি ববিকে। কিন্তু হিন্দুদের তো ওর যাওয়াটা উচিত ছিল, তার কারণ আমরা হিন্দুরাই সব থেকে বেশি বদমাইশ। আমাদের 33 কোটি দেবতা বললে আমরা ভাবি 33 crore। আমরা আত্মবিশ্বাসিত হিন্দু। আমাদের গুরুকুল শিক্ষা পদ্ধতিতে একসঙ্গে পড়ানো হতো ধর্ম, বিজ্ঞান এবং সংস্কৃতি। সেটা মুসলমান সুলতানরা তুলে দিয়েছিল, তারপর ব্রিটিশ তুলে দিয়েছিল, তারপর 50 বছরে দেশ স্বাধীন হবার পর কংগ্রেস তুলে দিয়েছিল। কিন্তু এই দেশে প্রণয়ন করেছিল মাদ্রাসা শিক্ষা এবং মিশনারি শিক্ষা, যা এই মাটির নয়। তারা বাইরে থেকে এসেছেন, অবশ্যই থাকবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা এই রাষ্ট্রের এই মাটির ভিত্তি ছিল সেটাকেই তুলে দিয়েছে। 33 কোটি দেবতা মানে যে 33 প্রকারের দেবতা, এই পড়াশোনাটাই বন্ধ। তাই আপনি আর আমি হিন্দু হয়েই রয়ে গেছি। কেন হিন্দু? এই পড়াশোনাটা এরা চালাকি করে তুলে দিয়েছে, যেটা মিশনারিতে করানো হয়, মিশনারি শিক্ষা পদ্ধতিতে এবং মাদ্রাসাতে হয়। আমরা দায়ী, আমরা আত্মবিস্মৃত, আমরা বদমাশ। আমাদের যে কোনো ধরনের বদমাইশদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, তিনি যে ধর্মেরই মানুষ হোক, যে উগ্রতার পক্ষেই কথা বলুক না কেন। আচ্ছা, এই রাজনৈতিক মতাদর্শ কি কাজ পেতে অসুবিধা সৃষ্টি করে? আপনি সাংবাদিক হন, আপনি 100 দিনের কাজ করা মানুষ হন, আপনি শিল্পী হন, পরিচালক হন, আপনি ব্যবসায়ী হন, যতক্ষণ না তৃণমূলের চুরি জচ্চুরিকে আপনি সমর্থন করে সেই ক্রাইম দেখে চুপ করে হয় থাকতে হবে, আর নয় এই চুরি জচ্চুরি খুন রাহাজানির অংশ হতে হবে। যদি এই দুটোর মধ্যে আপনি একটা না হন, আপনার পেটে লাথি মারা হবে, আপনাকে খুন করে দেওয়া হবে। আমাদের 126 জন কর্মীকে হত্যা করা হয়েছে, লাখ লাখ কর্মীর ঘর দৌড় বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, যারা সত্যি কথাটা জানিয়ে দিচ্ছিলেন মানুষকে। এই সবাই জানি অরাজকতা চলছে, আর সেই অরাজকতা আশা করা যায় 26-এ দূর হয়ে যাবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তারা জেগে গেছে। 26-এ রুদ্রনীলকে এখনো তো ঠিক হয়নি, তবুও আমরা কি আবার এখানে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দেখবো ভোটে? না, আমাদের এখানে কে দাঁড়াবেন বা কে কোথা থেকে দাঁড়াবেন, এই বিষয়গুলো আমরা নিজেদের ইচ্ছায় কেউই ঠিক করতে পারি না। একটা শিষ্টাচার মেনে তৈরি হয় পুরোটা, এই অনেক সময় বাকি। তখন দেখা যাবে যে আমায় আদৌ প্রয়োজন কিনা। যেভাবে এই চোর জোচ্চোরদের মুক্ত করতে চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ, সেক্ষেত্রে আমাকে একজন সৈনিক হিসেবে আমার দল কিভাবে এবং কোথায় দেখতে চাইছে, এটা দলের সিদ্ধান্ত, আমাদের কারুর কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। আমাদের দলে কোনো একা মানুষের কোনো ব্যক্তি সিদ্ধান্তে কোনোদিন কোনো ঘটনা ঘটে না। যদি কেউ মনে করেন যে আমার একার সিদ্ধান্তে ভারতীয় জনতা পার্টি চলবে, তো তাহলে তিনি বোধহয় ভারতীয় জনতা পার্টিকেই চিনতে পারেননি, বা তিনি দলের যে শিষ্টাচার সেটাকে সম্মান করছেন না। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কিছুদিন আগে, মানে প্রায় 2 মাস ধরে চলছে এই স্টুডিওতে টেকনিশিয়ান আর
প্রডিউসারদের মতো। টেকনিশিয়ান এবং ডিরেক্টর প্রডিউসারদের মধ্যে কোনো ঝামেলা নেই। কোনো টেকনিশিয়ানরা একদিনের জন্য চায় না কাজ বন্ধ। কাজ বন্ধ হোক, কারণ অভিনেতা এবং টেকনিশিয়ান তারা অধিকাংশই দিন আনি দিন খাইতে কাজ করে, অর্থাৎ রোজের রোজ পায়। টেকনিশিয়ানদের কোনো দাবি দেওয়া থাকতে পারে, আর্টিস্টদের মতোই কোনো দাবি দেওয়া থাকতে পারে। আমাদের সর্বোচ্চ সম্মানের চেয়ারের নাম পরিচালক, এবং একজন ব্যবসায়ী যিনি তার অর্থ অন্ধকারে চোখ বন্ধ করে ইনভেস্ট করেন পরিচালকের কথায় বিশ্বাস করে। আর সেই পরিচালকেরই কোনো কথার দাম এই টলিউড ইন্ডাস্ট্রিতে নেই। কারণ পশ্চিমবঙ্গ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই টলিউড ইন্ডাস্ট্রি পরিচালনা করবার দায়িত্ব ছেড়ে দিয়েছেন এই এলাকার এমএলএ এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের হাতে, যারা বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি না করে থাকতে পারে না, অসভ্যতামি করে না থাকতে পারে না, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই তৈরি করে দেওয়া নিয়ম। তাই ভালো ছেলে অরূপ বাবু এবং স্বরূপ বাবু, তারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে ঠিক যা যা ভাবে তোলাবাজি জুলুমবাজি করা উচিত তারা তাই করছেন টলিউডে। তারা ভালো মানুষ, বড় ভালো, কিন্তু তারা যদি এগুলো না করেন, কালকে অরূপ বাবু মন্ত্রী থাকবেন না, স্বরূপ বাবু চেয়ার হারাবেন। আরজি করের ঘটনার পর প্রতিবাদী পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সঙ্গে আমরা প্রচুর মানুষ প্রতিবাদে সোচ্চারে রাস্তায় নেমেছিলাম, প্রচুর শিল্পী নেমেছিলেন। এই রাজ্য সরকারই যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে, এই শাসক দলে যে জড়িয়ে, তার সব থেকে বড় প্রমাণ কি? এরা নিজেরাই দিয়ে দিয়েছে। মায়েরা বোনেরা যখন রাত জেগে রাস্তায় নেমে জাস্টিস ফর আরজি কর বলছে বা বিচার চাই বলছে, তখন তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের মারছে, ধরছে, মোবাইল কেড়ে নিচ্ছে, মিছিল বন্ধ করে দিচ্ছে। কেন ভাই? ও তো শুধু জাস্টিস চেয়েছে। আর জাস্টিস ফর আরজি কর স্লোগান দিলে সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের খুনের ধারায় মামলা দিয়ে গ্রেপ্তার করছে। আমি মিথ্যে বলছি না। জাস্টিস চাই মানে কি? বিচার চাই। তৃণমূল জানে, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জানে, বিচার সঠিকভাবে হলেই যারা শাস্তি পাবে তারা আমাদের লোক। তাই মার, জেলে পুরে দেয়, কারণ আমাদের লোক এই কাজ করেছে। তারা নিজেরাই প্রমাণ দিলেন। নাহলে তারা জাস্টিস চাই বলে তৃণমূলের কোনো কথা বলেছেন কোন নেতার? না তো। তাহলে তারা রেগে যাচ্ছেন কেন? আপনি আকাশের দিকে তাকিয়ে বলেন আই লাভ ইউ, দুম করে একটা ছেলে গালে আপনার চুমু খেয়ে বললো থ্যাংক ইউ, ও জানলো কি করে? এইখানেই তৃণমূল এবং রাজ্য সরকার এতটাই মূর্খ, এতটাই অপগণ্ড এরা। আরে ক্রাইম করতে গেলেও যে বুদ্ধি লাগে সেটাও এদের নেই, মায়া লাগে। যাই হোক, তাই মেধাবী পশ্চিমবঙ্গের মানুষ এদের বিদায় দেবে শুধু অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া মানুষ নয়, বিজেপিকে ভোট দেওয়া মানুষ নয়, যারা তৃণমূলকে ভোট দিত তারাও ঘেন্নায় সরে গেছে, তারাও অব্দি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে 2026-এ। কারণ তাদের সন্তানের ভবিষ্যৎ এরা ভুয়ো শিক্ষকদের টাকা নিয়ে চাকরি দিয়ে নষ্ট করেছে। এরা রোহিঙ্গা ঢুকিয়ে, বাংলাদেশি ঢুকিয়ে রোজ বিস্ফোরণ, আর গলি গলি থেকে উগ্রবাদী যেভাবে ধরা পড়ছে, সে যখন ব্লাস্ট ঘটাবে, মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা ছিল তো, এই সিপিএম বাংলাদেশ থেকে উগ্রবাদী ঢোকাচ্ছে। আমি বলছি না, উনিই বলেছিলেন। তো যখন বোম বিস্ফোরণ হবে, তখন এই ব্লাস্ট করবার সময় রোহিঙ্গা আর বাংলাদেশি উগ্রবাদীরা তারা কি বলবে? আরে তুমি সেই তৃণমূল না যে আমাকে ভোটার কার্ড করে দিয়েছিলে ভুয়ো, পাসপোর্ট করে দিয়েছিলে ভুয়ো, তাহলে তুমি ফাটলে না বোমে? তা কি বলবে? বুম, সব শেষ। আমিও যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ও যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের ভোটাররাও যাবেন। নমস্কার। আজ বিয়ের নিমন্ত্রণটা কবে পাচ্ছি? বিয়ে আমার ইচ্ছা হলে, আমার একদম ইচ্ছা হলে। আমার বিয়ে কেউ জোর করে দিতে পারবে না, কারণ আমার বিয়ের ক্যাটারিং এর খরচ কেউ দেবে না, আমাকেই দিতে হবে। এমন একটা সময় আমরা বাস করছি যেখানে ঠোকাঠুকি হলেই ডিভোর্স, আর ডিভোর্স হলেই ছেলেদের টাকা দিতে হবে। উরি বাবা, ঠিক আছে, আমার পরিশ্রমের টাকা সে সাজবে বলে দিয়ে দিতে হবে। এখন প্রত্যেকটা মেয়েই আমাদের ছেলেদের মতো স্বাবলম্বী এবং পরিশ্রমী, ঠিক আছে, কিন্তু আমার দেশের আইন কিন্তু ছেলেদের বিরুদ্ধে, মেয়েদের পক্ষে। উরি বাবা, আমার প্রচুর বন্ধুকে অনেকবার বিয়ে করতে দেখেছি, অনেকবার ডিভোর্স হতে দেখেছি, ডিভোর্স দিয়ে তাদের গরিব হয়ে যেতে দেখেছি, ঠিক আছে। আমার এমনি ছেলে বন্ধুর সংখ্যা বেশি, মেয়ে বন্ধুর সংখ্যা কম, তবুও আর কি, যদি এই ঘটনা ঘটে সেক্ষেত্রে একটু সাবধানতা। আমি একদমই বিয়ের পক্ষে, আমি জানাই
আমি না হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করতে চাই না। রাস্তায় সুন্দরীকে দেখে এরকম করে হাঁটবো আর বাড়িতে এসে বলবো যে তোমার মতো রূপ হয় না, আমার একটু এটাতে ব্যালেন্স করা অসুবিধা হবে। যেরকম বাকিরা অনেকেই পারেন, সবাই নয়, রেগে যাবেন না, আমার একটু অসুবিধা হয়। অভিনয়টা আমি একটা জায়গায় করি, সেখানেই করব, ঠিক আছে। আমার ক্যামেরার সামনে, পর্দার সামনে, সিনেমা, ওয়েব সিরিজ, সেই ক্ষেত্রেই করব। বাকি জায়গায় যৌন সম্পর্ক বা সন্তান উৎপাদনের পদ্ধতিতে বিয়ে নয়। শেষ মুহূর্তের শেষ বন্ধুটার নাম হচ্ছে স্ত্রী। তা আমার যেটা মনে হয় যে নিজে সেই স্ত্রীর সঙ্গে যদি মিথ্যে কথা বলি, এই অফিস থেকে ফেরবার সময় প্রচুর লোক হয়, একটু ক্যারাম খেলে যায়, না ভাই বাড়ি যেতে হবে, আবার বহু কিচকিচ। আমার না মনে হয় যে কোথাও এটা একটা মিষ্টি মিথ্যে ঘটনা। মানে এটার জন্য আমি বিবাহ বিজন সিনেমাটা লিখেছি, যে একটা সুইট সম্পর্ক। আমি আমি এই এই এটা একটা মিষ্টি মিথ্যাচার, বাট এটা না করলেই ভালো হয়। আমায় মারুক, ধরুক, গালাগালি, স্ত্রীর হাতে মারধর খাওয়ার মতো, মানে আমার খালি মনে হয় যে এর থেকে বীর পুরুষের কাজ আর নেই। কি করেছেন? বউ মেরেছে। তো দ্যাটস নাইস, লাভেবল। বাট এখন দেখুন, স্বামী স্ত্রী সবারই এখন খোলা জায়গায় মেলামেশা করবার অপশন আছে। দাদারা যতটাই প্রগতিশীল, বৌদিরা ততটাই কিন্তু অনেকেই গতিশীল, ঠিক আছে। কিন্তু আইন আইন তো ছেলেদের বিরুদ্ধে, মেয়েদের পক্ষে। সমান অধিকার আমরা যেমন সব জায়গায় চাই, এক্ষেত্রেও মেয়েরাও যদি সমান অধিকারী আইনের ক্ষেত্রে চাইতো, যে ছেলেদেরও শারীরিক অত্যাচার করা হয় গো, ঠিক আছে, তাহলে সেদিন আমার বিরাট ভালো লাগতো। আমার কথা যারা শুনছেন তারা মনে মনে হ্যাঁ বলছেন। তো যাই হোক, ইটস ইকুয়ালিটির জায়গায় আমরা যাচ্ছি, কাজ করছি, আধুনিক হয়েছি। যাই হোক, অনেক শুভেচ্ছা রইলো কাজের জন্য, রাজনীতির জন্য, এবং যদি নেমন্তন্ন পাই সেই জন্য। আচ্ছা, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।